চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও অভিনেতা আলামিনের কাছে। আবার ফিরে এলাম আপনার কাছে। যেমনটি বলছিলাম যে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে আলী, এবং সেখানে আপনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। শুরুতেই অভিবাদন জানাতে চাই, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমার স্বপ্নের মতো যাচ্ছে এই দিনগুলো। কখনো আশাও করি নাই যে আমি অ্যাক্টিং করব, আবার আমার অ্যাক্টিং নিয়ে আমি আমার ফিল্ম নিয়ে আমি এত দূর যাব। তো এটা তো কখনো আশাও করি নাই। তো এটা মেঘ না চাইতে বৃষ্টির মতো। জীবনটা খানিকটা পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, অনেকটাই পরিবর্তন হয়েছে। যারা আমাকে আগে হেট কমেন্ট করতো তারা এখন আমাকে সবাই ভালো কমেন্ট করে। তো সবাই সাপোর্ট করতেছে, সবাই ভালো ভালো শুভকামনা জানাচ্ছে, অ্যাপ্রিশিয়েট করছে এলাকার মানুষ। জি, সব মিলিয়ে খুব ভালো আছে। আপনি তো গান গাইতেন, অভিনয়ের সাথে সম্পৃক্ততা তো ছিল না। আর আমরা তো জানি যে আলী নির্মাণ করেছেন আদনান আল রাজীব। তো সেখানে আসলে আপনার এই কানেক্টিভিটিটা কিভাবে হলো, সম্পৃক্ততা কিভাবে তৈরি হলো? আদনান ভাইয়ের আলীকে খুঁজে পেয়েছিল আমার মধ্যে। তো উনি এই ফিল্মটার স্ক্রিপ্ট রেডি করার পর উনি খুঁজছিল যে এরকম একটা ছেলেকে যার লম্বা লম্বা চুল থাকবে, মানে আমার মতোই, মানে ক্যারেক্টারের সাথে মিলে গেছে। হ্যাঁ, আমাকেই খুঁজছিল ওনারা। তো ওনারা অনেক খোঁজাখুঁজির পর আমাকে একটা ইন্টারভিউতে দেখলো, দেখে আমাকে নক দিল। নক দেওয়ার পর আমি তো ওনাদের কাস্টিং ডিরেক্টর রাসেল আমাকে নক দিয়েছিল। তো আমি নক দিয়ে বলে, আলামিন আপনি কি আমাদের একটা ফিল্মে অ্যাক্টিং করতে ইন্টারেস্টেড কিনা? যদি ইন্টারেস্টেড হন তাহলে আসেন, একটু অডিশন দিয়েন। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমাকে দেখতে তো অ্যাক্টর ম্যাটেরিয়াল না, তারপর কি অ্যাক্টিং করব আমি, হুট করে কেন বা আমাকে অ্যাক্টিং এর কথা বলতেছে। আমি ভাবছিলাম রোমান্টিক কোনো ফিল্ম হবে বা আমাদের দেশে যেরকম শর্ট ফিল্ম হয়। তো আমি মানে ইচ্ছুক ছিলাম না। তো এরপর আমি ওকে বলেছি, ডিরেক্ট না তো বলতে পারি না মুখের উপর। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দেখি, তুমি ততক্ষণে আমাকে আদনান আল রাজীব মানে ডিরেক্টরের প্রোফাইলের লিংকটা একটু দাও। তো তখনও জানতেন না যে রাজীব ভাই ডিরেক্টর? না, আমি এটা বলছি শুধুমাত্র ও যেন মানে খারাপ না ভাবে। আমার কিন্তু মন থেকে না, আমি নাই বলবো, কিন্তু এটা মানে একটা বাহানা ছিল যে ফোনটা রাখার জন্য। তো এরপর ও লিংক দিল আদনান আল রাজীব ভাইয়ার প্রোফাইলের। আমি দেখে তো অবাক কি রে, কি হচ্ছে। তো এরপর আমি বললাম হ্যাঁ আমি আসতেছি, আমি অডিশন দেব। তখন তো আপনি নোয়াখালীতেই ছিলেন? হ্যাঁ, আমি নোয়াখালী থেকে ঢাকাতে এসেছেন অডিশন দেওয়ার জন্য? হ্যাঁ, আমি ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম চায়ের দোকানে। ওরা তো অনেক মজা করতেছে, ফান করতেছে, কি এটা মজা হবে, ওরাও সিরিয়াস নেয় নাই কেউ। তো এরপর আমি অডিশন দিলাম। আমি এসে শুনলাম নাকি আমার আগেও 30 জনের মতো অডিশন দিয়েছিল। তো এরপর অনেক মানুষের মধ্যে আপনি আসলে নির্বাচন হয়েছেন এখানে। আমার মাঝে ওনারা সকল মানে যেই ক্যারেক্টারটা আলী সকল কিছুই পেয়েছে। এবং আমি যতটুকু জানি যে সেটের মধ্যে আপনাকে আলী বলেই ডাকা হতো, সবাই আলী বলে ডাকতো, কারণ যেন আমার জন্য সুবিধা হয় এই ক্যারেক্টারে ঢোকার জন্য। তো আমি খুব টেনশনে ছিলাম যে কিভাবে এটা প্লে করব। তো পরে যখন আমি মানে শুট ক্যামেরা ওপেন হয় তখন আমার কাছে সব ইজি মনে হয়ে গেল। তো আমি যেভাবে করছি ওভাবে দেখি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো অনেকটা ইজি হয়ে গেল। চরিত্রের জন্য আলাদা কোনো প্রস্তুতি আপনাকে নিতে হয়নি? আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল কি, আমাকে আরো অনেক কালো হতে হলো। হ্যাঁ, নরমালি মেকআপের জন্য, মানে মেকআপ দিয়ে আর কি না, নরমালি অরিজিনালি একদম ন্যাচারালি। আমাকে রোদে বসে থাকতে হতো প্রতিদিন। আমাকে বলছে কি গোসল না করতে ঠিকমতো। সত্যি কথা, আমাকে বলছে কি না খাইতে। আমি অনেক শুকাইছি, আমি এত শুকনা ছিলাম না। আপনি যদি আমার আগের ভিডিও টিডিও দেখেন হয়তো দেখবেন। তো আমি অনেক শুকাইছি। তারপর আপনি অনেক কষ্ট করেছি। আমার সামনে সবাই খাচ্ছে কিন্তু আমি খাইতে পারছি না শুটিং এ। তারপর আমি বাড়িতেও ঠিকমতো খাই নাই। তারপর অনেক কষ্ট করছি। আচ্ছা, বাড়ি থেকে যখন জেনেছে, মানে আপনার বাসা তো নোয়াখালীতে, সেখানে আপনার ভাই বোনেরা আছে, বাবা মা আছে, তারা কিছু বলেনি প্রথম দিকে যে না তুমি এটা করো না বা এরকম কিছু? হ্যাঁ, আমার মা বকছে অনেক। মারা তো এরকমই যে ছেলে মেয়েরা না খেলে টেনশন করে। যখন আমি খাচ্ছি না তখন বলে কি ফিল্ম করবে, কি অ্যাক্টিং করবে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে চেহারা নষ্ট করে ফেলতেছে, এগুলা বলছে আর কি। মানে এই যে আমরা বলি না যে পরিশ্রমের মূল্য একদিন না একদিন মানুষ পাই, তাই না? আচ্ছা, শুটিং সেটা তো অনেক ধরনের মজার অভিজ্ঞতা থাকে। যখন আদনান আল রাজীবের সাথে আপনি কাজ করেছেন বা পুরো টিমটার সাথে কাজ করেছেন, সবকিছু মিলে কেমন ছিল অভিজ্ঞতা বা কতদিনের শুটিং ছিল? টুইস্ট আছে, আমি এটা বলতে চাচ্ছি না। তো এই মেকআপটা করতে আমাকে দৈনিক মানে রেডি হতে, যখন এটা রিহার্সাল হচ্ছিল, এটা আপনি বুঝবেন হয়তো পরে দেখলে। তো এটার জন্য আমাকে সারাদিন বসে থাকতে হইতো। মানে রান আউটে আদনান আল রাজীব ভাইয়া যেই ইয়েটা আছে ওখানে, তো সারা দিন ধরে আমাকে বসায় রাখতো, আমাকে মানে মেকআপটার জন্য রেডি হতে হতো।
তো এটার জন্য রেডি হতে অনেক টাইম লেগেছে, তারপর সব মিলিয়ে অনেক টাইম লেগেছে, প্রায় 2 মাসের মতো লেগেছে যে সব রেডি হতে। এরপর শুটিং হতে 6-7 দিন লেগেছে। 6-7 দিন। এটা তো সিলেটে শুটিং হয়েছে, সিলেট এন্ড সুনামগঞ্জে। আচ্ছা, আর গত বছরের ডিসেম্বরের দিকে শুটিংটা মনে হয় হয়েছে, 6-7 দিনের মধ্যে তাহলে শুটিংটা হয়েছে। কেমন লেগেছে মানে কাজ করে এরকম একটা টিমের সাথে, বিশেষ করে রাজীব ভাই? খুব ভালো লেগেছে, সব তো সিনিয়র, আমি তো সব থেকে ছোট। একটু কি নার্ভাস ছিলেন? হ্যাঁ, নার্ভাস তো ছিলাম প্রথমে, একদমই একা, কেউ নাই আমার পাশে আমার পরিচিত। তারপর আস্তে আস্তে ওনারা সবাই মানে ভালো আচরণ করলো, সবাই বন্ডিং আস্তে আস্তে ভালো হয়ে গেল। নিকিতা আপু আছে, তারপর কলি আপু, রাসেল, সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো অনেক মজা করলাম। আমি আবার একটু সবার সবকিছুতে একটু নাক গলাই, যেমন কেউ কোনো একটা কাজ করছে তো আমার মনে হচ্ছে কি আমিও গিয়ে করি। তো এটার জন্য বকাটকা খাইতাম, সবার সাথে বলতো তুমি তোমার অ্যাক্টিং এ ফোকাস করো। তো এগুলা নিয়ে মনে পড়ে আর কি, এখন মনে পড়ছে। আচ্ছা, আপনি তো পড়ালেখা করছিলেন, সুতরাং সেখানে লেখাপড়ার দিকে কোনো ক্ষতি হয়নি এটার জন্য প্রস্তুতি নিতে? লেখাপড়ার ক্ষতি আমার আগে থেকেই হয়ে গেছে, আমার লেখাপড়া এমনিতে এত সুবিধার না। আচ্ছা, তো এটা না, এত মনোযোগ নাই, একদমই খুব খারাপ যাচ্ছে পড়ালেখার অবস্থা আমার। কান চলচ্চিত্র উৎসব মানে এটার আগে তো একটা ব্যাপার থাকে যে যখন আপনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ হয়ে গেল, তারপর তো নিশ্চয়ই আপনি দেখেছিলেন নিজে যতখানি পরিশ্রম করেছেন বা যতখানি আপনার ডেডিকেশন ছিল তার কতটুকু উঠে আসতে পেরেছে বলে সেই সময় মনে হয়েছিল? সত্যি বলতে আমি ফিল্মটা ডিরেক্ট কান ফেস্টিভ্যালেই দেখেছি। আচ্ছা, তার আগে দেখা হয়নি? তার আগে আমাকে ইচ্ছা করেই দেখাই নাই। হ্যাঁ, মানে আমাকে অনেক মানে আমি জিজ্ঞেস করছি ভাই আমি দেখতে চাই, বলে কি এখনো রেডি হয় নাই। অথচ তখনই ওনারা কিন্তু সাবমিটও করে দিয়েছে, কান ফেস্টিভ্যালে পাঠানো শেষ, কিন্তু বলে কি এখন এডিট হয় নাই। মজা করতেছে আমাকে নিয়ে, দুষ্টামি। আদনান ভাই প্রচুর দুষ্টামি করে। যখন মানে ফিল্মটা সিলেক্টেড হয়ে গেল, উনি আমাকে বলে কি, আমি জিজ্ঞেস করছিলাম আর কি না, প্রথমে ফিল্মটা আসলে ব্যাপারটা হলো কি আমি কয়েকদিন পর জিজ্ঞেস করতাম ভাইয়া কি খবর ফিল্মের। তো ওনারা বলতো কি এখনো কোনো আপডেট নাই। তো একদিন বললো কি আমাদের যিনি আমাদের সেকেন্ড ডিরেক্টর মিরাজ ভাই, উনি বললো কি ফিল্মটা তো হয়নি। তো আসলে হয়নি, মানে নর্মাল ক্যাটাগরিতে হয়নি মূলত। তো হয়নি, তো আমি নার্ভাস হয়ে গেছিলাম। তারপর আমি আদনান ভাইকে জিজ্ঞেস করছি ভাইয়া ফিল্মটা নাকি হয়নি? তো হ্যাঁ বললো হ্যাঁ। তো এরপর কয়েকদিন পর আমাকে আবার আদনান ভাই নক দিলে, বললো কি মন খারাপ? আমি বলছি হ্যাঁ। একটা ছবি দেখাও তো দেখি, একটা ছবি দেখাও। তো এবার আমি একটা মন খারাপের ছবি ছিল আমার পুরনো, আমি দিলাম ওটা, দেখেন হাসতেছে, বলে বেটা মন খারাপ করো না, তুমি তো শুধু আমাদের ফিল্মটা তো শুধু সিলেক্টেড হয়নি, বরং সব থেকে বড়টা যেই মানে ক্যাটাগরি ওটাতেই হয়েছে বিশেষ স্বীকৃতি। না তখন কিন্তু এখনো বিশেষ স্বীকৃতিটা পাইনি। আচ্ছা, মানে কান চলচ্চিত্র উৎসবের জন্য সিলেক্টেড হয়েছে। আমরা ভেবেছিলাম যে নরমাল, আমি ভেবেছিলাম নরমাল কোনো কিছুতে হবে, অনেক ক্যাটাগরি থাকে, কিন্তু এটা যে একদম শর্ট ফিল্মের একদম হাই ক্যাটাগরি থাকবে এটা আমি ভাবি নাই, একদম টপ 11 এ ছিল। তারপর যখন জানলেন যে আপনি কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছি, মানে সেই সময়ের এক্সাইটমেন্টটা কেমন ছিল? অনেক ভালো। আমি তো এটা কল্পনা করি না। আমি আগে দেখতাম টিভিতে, বিভিন্ন প্রোগ্রামে দেখতাম মানুষ কান ফেস্টিভ্যালে যাচ্ছে, হাই হ্যালো করছে, ক্যামেরার সামনে ছবি তুলতেছে, এগুলো সব মনে আসছিল যে আমি কিভাবে করব, এতটুকু একটা ছেলে। এবং ড্রেস আপ গেটআপের কিন্তু একটা ব্যাপার ছিল। আমরা কিন্তু আপনাকে দেখেছি যে শাপলা ফুল নিয়ে আসলে সেখানে বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করেছেন, সেই ব্যাপারটা কিভাবে করেছেন এবং নিজে ড্রয়িং করেছিলেন একটি ব্লেজারে, সেগুলো একটু শুনি। অতিরিক্ত টেনশনে আমি কি করলাম, একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুকে এবং ফেসবুক পেজে, তো দিয়ে লিখেছিলাম আমার একজন ডিজাইনার দরকার। তো আমাকে কয়েকজন ডিজাইনার নকও দিল, আমিও নিচ থেকে কয়েকজনকে নক দিলাম, কিন্তু ওনাদের অনেক ভাব, মানে ওনারা ভাবছিল যে মানে এটা ছেলেটা বলছে এটা সত্যি না মিথ্যা। তারপর গেল আর কি, নর্মাল হবে হয়তো, কিছু হবে না হয়তো। তো আমাকে দাম দেয়নি সত্যি বলতে। হ্যাঁ, তারপর আরো একজন ডিজাইনার ছিল, উনি শুরুতেই বলতেছে পেমেন্টের কথা। আমি তো দিব, আমি তো দেওয়ার জন্যই বলছি, আমি তো স্পন্সর সম্পর্কে ধারণাও নাই। তো আমি ওনাদের আচরণ আমার ভালো লাগে নাই। তারপর আমি রাগ করে ভাবলাম আমি নিজেই করে ফেলি। হ্যাঁ, যেহেতু আমিও জানি নিজের ব্লেজারে নিজেই পেইন্ট করেছেন। তো এটার আবার একটা আলাদা মানে ব্যাপার আছে, ব্লেজারটা এত দামি না, এটা নরমাল একটা পুরনো ব্লেজার। হ্যাঁ, তো এই ব্লেজারটা আমার ঘরে পড়েছিল। তো আমি ভাবছিলাম যে এই ব্লেজারের উপর একটু ট্রাই করে দেখি, এক্সপেরিমেন্ট করে দেখি, যদি ভালো হয় আমি নতুন একটা কিনে এটার উপর করব, রংগুলা কি বসে কিনা বা কিভাবে কি হয়। তো মানে আমার ফ্রেন্ডরাও ছিল পাশে, ওরাও হেল্প করেছে এটা করতে। তো ওরা কি করলো, ভিডিও শুরু করে দিল যে দেখি কি হয়, শেষ পর্যন্ত কেমন হয়, একটু ভিডিও করি, যদি স্মৃতি হিসাবে থেকেও যেতে পারে। তো
আর্ট করতে করতে দেখলাম নষ্ট তো হলোই না, বরং ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। ততক্ষণে আমার একটা ফেভারিট জার্নালিস্ট আমাকে সাজেস্ট করলো যে আলামিন, নরমালি তো দেখলাম সবাই যে কোনো প্রোগ্রামে মানুষ কি করে, স্পন্সর নেয়, তো তুমিও নিতে পারো, কথা বলে দেখতে পারো কেউ তোমার সাথে কোলাব করে কিনা। তো উনি কয়েকজন দেশের শীর্ষ ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডের সাথে আমার মানে আমাকে ওনাদের লিংক দিল আর কি, মানে ফেসবুক পেজের লিংক বা অন্যান্য ইনস্টাগ্রামের লিংক দিল। তো আমি নক দিলাম জুরহেমকে। তো জুরহেমকে নক দেওয়ার সাথে সাথে উনি মানে নরমাল যে ডিজাইনারগুলা এত ভাব, কিন্তু উনি এত বড় একজন ডিজাইনার হয়ে ওনারা এই ভাব নাই। উনি আমাকে মানে উনি যখনই শুনছে যে আমি কান ফেস্টিভ্যালের জন্য, উনি সাথে সাথে এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিল। উনি এমনিতেই ফ্রান্সের প্রতি একটু ইন্টারেস্টেড, সকল ফ্যাশন ডিজাইনার আমি দেখলাম যে ফ্রান্সের প্রতি একটু ইন্টারেস্ট থাকে। হ্যাঁ, তো উনি আমাকে বললো কি আসো দেখা করো, আমরা বসি এটা নিয়ে কথা বলি। তো আমি ওনার কাছে গেলাম, এরপর উনি মেজারমেন্ট নিল। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আপনি করেছিলেন 2D শাপলা, উনি করেছেন 3D শাপলা। হ্যাঁ, তো এরপর আমি ততক্ষণ আমারটা হয়ে গেল। তো এরপর আমি ওটা ভাবলাম অপশনাল থেকে যাক, আর মেহরুজ মুনির ভাইয়েরটা পরবো। কিন্তু এরপর ভাবলাম যেহেতু আমাদের 2 দিনই আমাদের রেড কার্পেট থাকবে, তো এরপর ভাবলাম যে দুইটাই নিয়ে যাই, আমারটাও পরবো, মেহরুজ মুনির ভাইয়েরটাও পরবো। প্রিমিয়ার শোতে কোনটা পড়েছিলেন? প্রিমিয়ার শোতে পড়েছিলাম মেহরুজ মুনির ভাইয়েরটা, আর ক্লোজিং সিরিমনি যেদিন ছিল, যেদিন আমাদের রেজাল্ট দিয়েছিল, ওই দিন পড়েছিলাম আমারটা। মানে ওখানে গিয়ে নিজেরা তো আছেনই, আপনাদের নিজেদের চলচ্চিত্র তো আছে, এবং কালচারাল একটা এক্সচেঞ্জ তো হয় ওখানে, অনেক দেশের অনেক বড় বড় আর্টিস্টরা এসেছেন। সবকিছু মিলিয়ে মানে আপনার অভিজ্ঞতাটা কি ছিল বা আপনি কি ফিল করেছিলেন ওখানটাতে? আমার আউটফিট দেখেই বুঝে গেছে সবাই যে বাংলাদেশি। তো সবাই, আর ওখানে আমরা নরমালি আমাদের দেশের মানুষরা তো কথা বলতে, কারো অ্যাপ্রিশিয়েট করতে একটু লজ্জা পাই, অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো ওই দেশের মানুষগুলা, বা ওখানে তো সকল দেশের মানুষ ছিল, তো ওনারা ইচ্ছা করে মানে মানুষকে মানে ইয়ে করে, এপ্রিশিয়েট করে, দেখে একটু বলে সুন্দর লাগতেছে এগুলো বলে। তো আমাকে দেখেই জিজ্ঞেস করলো, আমার পোস্টারও দেখেছে অনেকেই, তো অনেকেই বুঝে ফেলেছে যে আমি মানে এই ফিল্মের আলী। তো জিজ্ঞেস করছিল আপনি কি মানে এই ফিল্মের সাথে আছেন? তো আমি বলছি হ্যাঁ। তো এরপর আমার এই কস্টিউম দেখে সবাই অনেক সুনাম করলো, ইভেন বড় বড় মডেলরাও করেছে যে ইউ লুক সো হ্যান্ডসাম অ্যান্ড এলিগেন্ট, এগুলো বলেছে, অনেক বলেছে। তো ভালো লেগেছে এগুলা শুনতে। তারপর দেখলাম সকল মানে আমাদের যে ড্রিমি হিরোইন থাকে, ওনাদের অনেককেই দেখলাম, ভালোই লাগলো। মেল ভয়েস এবং ফিমেল ভয়েস দুটো ভয়েসেই যে কণ্ঠ দিতে পারেন, সেটা কি আলীতে আসলে কাজে লেগেছিল? সেটা তো এখন বলতে না, তবে অনেকেই এটা প্রশ্ন, রাজীব ভাই বলতে মানা করেছে। হ্যাঁ, না রাজীব ভাই বলতে না, মানে এই ব্যাপারটা আমাকে সকল জার্নালিস্টরাই জিজ্ঞেস করতেছে কি আপনার লাইফ স্টাইল কিনা, বা আপনার মতো কিনা, বায়োগ্রাফি টাইপের কিছু কিনা, কিন্তু না, এটা মানে স্টোরিটা অনেকটাই ভিন্ন আছে। তবে এগুলো আপনারা যখন ফিল্মটা যখন দেশে এসে যখন আবার নতুন করে স্ক্রিনিং হবে, তখন সবাইকে মানে একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণটা থাকুক আসলে। আচ্ছা, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো। একদম ছোট্ট করে একটু মোটা দাগে জানতে চাইবো যে স্বপ্নটা কি? গান ফেস্টিভ্যালে যাওয়ার আগ পর্যন্ত আমি শিওর ছিলাম না যে আমার অ্যাক্টিং হয় কিনা। তো এখন মনে হচ্ছে কি আমি অ্যাক্টিং জানি, হচ্ছে আসলে অ্যাক্টিং। তো অ্যাক্টিং নিয়ে ভাবতেছি যে কাজ করব। তারপর গান তো পাশাপাশি থাকবে, যেহেতু গানের জন্যই আমি এখানে আসা। তো সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। প্রখ্যাত মার্কিন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বন্ধুত্ব বিদ্যালয়ে শেখা যায় না, তবে এর অর্থ না জানলে কোনো কিছুই জানা যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমি এখন যে গানটি গাইবো, গানটি হলো যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। তো এই গানটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী কনক চাপা ম্যাম এবং খালেদ হাসান মিলু স্যার। ও যে প্রেম স্বর্গ
থেকে সে জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আর আমি আর কেউ নই, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ। সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।